সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকম্যান অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। দর্শক, আজকে খুব একটি হট ইস্যু নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে। সেটি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অতি সম্প্রতি ভারত সফর করেছেন। এক মাসের মধ্যে তিনি নজিরবিহীনভাবে 2 বার ভারত সফর করেছেন। প্রথমত নরেন্দ্র মোদী যখন বিজয়ী হলেন তাদের নির্বাচনে, তো তার শপথ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে গেলেন এবং এতই তার তারা যে তিনি একই মাসের ভিতরে দ্বিতীয়বার তিনি দিল্লি সফর করলেন বিভিন্ন চুক্তি করতে। এর মাঝে তিনি চীন সফর করেছেন। তো সেই চীন সফরের বিষয়ে কি চীনে গিয়ে কি তিনি করবেন, সেই ডিরেকশনগুলো তো তার প্রভু ভারতের কাছ থেকে নিতে হবে। ভারত শিখিয়ে পড়িয়ে দেবে যে আপনারা এই বিষয়গুলো নিয়ে এইভাবে পদক্ষেপ নেবেন, এটা নিয়ে এই কথা বলবেন। সেগুলো শিখিয়ে না দিলে আসলে ভারতের চীনে গিয়ে কথা বলা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বেশ দুষ্কর। কারণ প্রভুর যে ডিরেকশন সেটা তো তাকে ফলো করতেই হবে। যারা তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তাদের যে কোনো পারপাস সার্ভ করতে সে বদ্ধপরিকর। তো সেই জায়গা থেকে তিনি গেলেন দুবার এক মাসের মধ্যে গিয়ে এবার তিনি বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করলেন, চুক্তি এবং সমঝোতা স্মারক। এই 10টি যে চুক্তি নয়, 10টি চুক্তি নয়, এর মধ্যে কয়েকটি চুক্তি রয়েছে এবং কয়েকটি রয়েছে MOU বা যেটাকে বলা হয় যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক। এই 10টির মধ্যে 3টি পূর্বের চুক্তি ছিল, সেগুলোকে নবায়ন করা হলো। এছাড়া যে 7টি রয়েছে নতুন, সেই 7টির মধ্যে 5টি হলো MOU আর 2টি হলো চুক্তি। তো এই 7টি আসলে কি বিষয়ের বলা হচ্ছে, তার মধ্যে একটি রয়েছে সুনীল অর্থনীতি, সমুদ্র বিষয়ে 2টি আছে। এর মধ্যে সুনীল অর্থনীতি বিষয়ে তারা কাজ করবে, এগিয়ে নেবে। তারপরে বলা হচ্ছে যে সুনীল অর্থনীতি বলতে যেটাকে বলা হয় ব্লু ইকোনমি বা সমুদ্র বেসড যে ইকোনমি, এটাকে নিয়ে তারা গবেষণা করবে। এই জাতীয় 2টি চুক্তি হচ্ছে। এগুলো অনেক উচ্চমার্গীয় বিষয়, এগুলো আমাদের দেশের সাধারণ জনগণ বোঝে না। আমাদের দেশের সাধারণ জনগণ জানতে চায় যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তিনি যে গেলেন ভারত সফরে, গিয়ে আমাদের দেশের পক্ষ থেকে বিভিন্ন চুক্তি করে আসলেন, সেই চুক্তিগুলো থেকে আসলে আমাদের দেশ কি লাভ পেল, তা কীভাবে আমাদের দেশের জনগণ লাভবান হলো সেগুলো জানতে চায়। তো এর বাইরে যেটি হয়েছে যে সবুজায়ন বিষয়ে এই সমঝোতা হয়েছে, গাছপালা ইত্যাদি এগুলো বিষয়ে। তারপরে আরও বিভিন্ন বিষয়, এগুলো মানে খুবই অগুরুত্বপূর্ণ, যেগুলোকে আপনি মোটা দাগে বলতে পারবেন না যে আসলে কী হলো বাংলাদেশের জন্য। তো ছোট 2-3টি পয়েন্ট নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমত যেটি বলবো যে ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ ও IT বিষয়েও তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। বাংলাদেশ এবং ভারত যৌথভাবে IT সেক্টরকে সমৃদ্ধ করবে, সেসব বিষয়ে কথা হচ্ছে। আর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে, বাংলাদেশ এবং ভারত যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। তো এই বাংলাদেশের ইতিমধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, সেটি টেলিকমিউনিকেশন বিষয়ে ব্যবহৃত হয়ে থাকে। তো বাংলাদেশে এখন ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের আসলে প্রয়োজনটা কি, এটা আসলে বিশ্লেষকরা ভালো বলতে পারবেন। এছাড়া যেটি হলো আরেকটি বিষয়, সেটি হলো ডিফেন্স বিষয়ে তাদের একটি সমঝোতা স্বাক্ষর হলো যে বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে অনেক লেনদেন হবে এবং অবকাঠামোগত এখানে ট্রেনিং বা ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে বিভিন্ন রকম লেনদেন, সেই লেনদেনগুলোতে তাদের মধ্যে একটি চুক্তি হলো। তো এই চুক্তি হওয়াতে বাংলাদেশ কি লাভবান হলো? না, এই চুক্তি হওয়াতে বাংলাদেশ লাভবান হলো না। বাংলাদেশে মূলত এই যে ট্রেনিং বেসড যে বিষয় ইকুইপমেন্টগুলো বা অবকাঠামোগুলো, এগুলো ছিল মূলত চায়না বেসড, মানে চায়নার যন্ত্রপাতি, অস্ত্র ইত্যাদি আমরা এতদিন ব্যবহার করতাম। তো সেটা এখন ভারতের সঙ্গে একটি চুক্তি করে কি হবে যে ভারতের যে রিজেক্টেড পচা মালগুলো, যে ভারত তো আপনারা জানেন যে কোনো সাধারণ একটা প্রেশার কুকার তৈরি করলে সেটার মধ্যে একটা ডিফেক্ট থাকে। তারা মানে এই যে প্রযুক্তি বা যন্ত্রপাতি এগুলোতে কত পিছিয়ে রয়েছে। তো এমন একটি দেশের কাছ থেকে অস্ত্রর লেনদেন বা সামরিক সরঞ্জামাদি লেনদেন, রসদ লেনদেন, এগুলো আসলে খুবই মানে বাতুলতা ছাড়া কিছুই নয়। তো এই পচা মালগুলো ভারত যেন গছিয়ে দিতে পারে আমাদের ঘাড়ে, এটারই একটি মূলত চুক্তি হলো, এই যে ডিফেন্সের যে চুক্তি হলো এটার মাধ্যমে। এছাড়া সবচেয়ে বড় যে 2টি ইস্যু এই চুক্তিতে, মানে এই সফরে, সেটি একটি হলো বাংলাদেশের ভিতর দিয়ে রেল ট্রানজিট। এটা আসলে ট্রানজিট না, এটাকে বলা হচ্ছে করিডর। কেন করিডর? কারণ ভারতের এক জায়গা থেকে ভারতের অপর জায়গায় তারা যাচ্ছে বাংলাদেশের ভিতরে জায়গা ব্যবহার করে। এই কারণে এটাকে করিডর বলা যেতে পারে বা করিডরই বলতে হবে এটাকে আসলে ট্রানজিট বলার সুযোগ নেই। আরেকটি বিষয় সেটি হলো যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা, আমাদের যেটি বহুদিনের
কাঙ্ক্ষিত যে চাওয়া 2011 সালে কথা হয়েছিল আমাদের এই তিস্তা মহাপরিকল্পনার বিষয়, সেটি আজ পর্যন্ত ঝুলে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ক্ষমতায় এসে যাচ্ছেন, ক্ষমতা দখল করছেন বলবো, এসে যাচ্ছেন বলতে মানে তারাই আসছেন, তাদেরকে আনছে না জনগণ, কিন্তু তারপরও এর কোনো পরিবর্তন নেই, কারণ তার প্রভুর ক্ষতি করে সে তো বাংলাদেশের জনগণের উপকার করতে চাইবে না, কারণ বাংলাদেশের জনগণের দ্বারা তো সে ক্ষমতায় নেই, বাংলাদেশের জনগণের ভোটে তো সে ক্ষমতায় নেই, তাকে তার ক্ষমতায় রেখেছে তার প্রভু। তাই জনগণের দিক চিন্তা করলে তার চলছে না, তার যেটা দেখতে হবে সেটি হলো যে তার প্রভু ভারত এখানে তুষ্ট থাকছে কিনা, ভারতের যে স্বার্থগুলো সেগুলো সংরক্ষিত হচ্ছে কিনা। তো এই রেল আর তিস্তা বিষয়ে একটু বিস্তারিত বলি, সংক্ষেপে বিস্তারিত বলবো। রেল বিষয়ে যেটি হচ্ছে সেটি হলো যে মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে কলকাতা থেকে ট্রেন যোগে সরাসরি এই যে ত্রিপুরা, আগারগাঁও এই এলাকায় তারা একটা রেল সংযোগ করবে, এবং এটাতে দেখা যাচ্ছে যে আমাদের পদ্মা সেতু ব্যবহার হবে, এবং এটা ইতিপূর্বে শোনা গেছে যে ট্রান্স এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার জন্য এই পদ্মা সেতুটি করা হচ্ছে। এবং এখন যেটি মনে হচ্ছে, এবং ইতিপূর্বে এটি অনেকে বলেছিলেন, তখন আমরা অনেকটা পাত্তা দিইনি, সেটি হলো যে এই ভারতের যে কলকাতা থেকে ত্রিপুরা যাওয়ার যে ট্রানজিট বা করিডর, এদিক দিয়ে যে তারা যাবে, এই যাওয়ার পথটাকে সুগম করার জন্যই মূলত তাদের প্রভুর নির্দেশে তাড়াহুড়ো করে তাদের এই যে কি বলে আপনার এই পদ্মা সেতুটি করতে হলো। আচ্ছা, এখন যেটি তারা করবে সেটি হলো যে দর্শনা দিয়ে তারা ঢুকবে ভারতের গেদে স্টেশন থেকে, বাংলাদেশের চুয়াডাঙ্গা দর্শনা দিয়ে তারা ঢুকে এদিকে আমাদের কুড়িগ্রাম চিলাহাটি দিয়ে ওপারে তারা যাবে হলদি গ্রাম নাকি এই মুহূর্তে মনে করতে পারছি না, সেই স্টেশন ভারতের, সেখানে তারা যাবে, এবং এতে করে তাদের 300 কিলোমিটার রাস্তা সেভ হবে। এবং এই ট্রেনটি একদম ভুটান সীমান্তের ডালগাঁও স্টেশন সেই পর্যন্ত যাবে। তো এই মানে করিডোরটি তারা বাংলাদেশের মধ্যে দিয়ে নিতে চাচ্ছে, এবং এই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ করার জন্য যে ট্রেনটি মানে রেল লাইনটি স্থাপন করা হবে, এর ফলে তাদের যে মানে দূরত্ব হবে 7 ঘন্টা, তারা কলকাতা থেকে 7 ঘন্টায় ত্রিপুরায় আগারগাঁয়ে পৌঁছাতে পারবে, আগারগাঁও বলছি আমি, আগরতলায় পৌঁছতে পারবে। আর এতদিন যেটা লাগতো 37 থেকে 38 ঘন্টা লাগতো ট্রেনে, এই যে পুরো বাংলাদেশকে ঘুরে তারপরে ত্রিপুরায় আসতে হতো, চিকেন নেক দিয়ে ঘুরে আসতে হতো, তো সেইটা এখন তারা সংক্ষিপ্ত করে বাংলাদেশের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। তো এতে করে বাংলাদেশের কি উপকার হচ্ছে? বাংলাদেশের কোনো উপকার আমি দেখতে পাচ্ছি না, বাংলাদেশের শুধু ক্ষতি আর ক্ষতি। এখানে যেটি উপকার হচ্ছে সেটি হচ্ছে শেখ হাসিনার উপকার হচ্ছে। এখানে সাধারণত একটি দেশ আরেকটি দেশের সঙ্গে চুক্তি করে এই তাদের দেশের জনগণের স্বার্থের বিনিময়ে অপর দেশের সঙ্গে একটি চুক্তি করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক্ষমতায় থাকার বিনিময়ে, তাকে ক্ষমতায় যে বসিয়ে রাখবে ভারত, এর বিনিময়ে বিভিন্ন চুক্তি করা হচ্ছে। এখানে তো আমাদের দেশে ওই যেটি পূর্বে বললাম যে যেহেতু এখানে ভোটের প্রয়োজন হচ্ছে না, তাই আমাদের দেশের জনগণের কি লাভ হলো, লোকসান হলো, দেশের কি লাভ লোকসান হলো, এটা নিয়ে ভাবার আসলে সময় হবে না আমাদের প্রধানমন্ত্রী। তো তিনি যেটি করছেন সেটি হলো যে ভারতকে তুষ্ট করার জন্য এই যে রেল সংযোগের ব্যবস্থা করলেন, এই রেল সংযোগটি দিলে যেটি হবে সেটি হলো যে পূর্বে যে নিয়মটি ছিল যে ভারত থেকে কোনো ট্রেন আসতো, ট্রেন এসে ভারত সীমান্ত পর্যন্ত সেই ভারতের যে ড্রাইভার, ট্রেনের যে ড্রাইভার, সে হলো চালিয়ে নিয়ে আসতো, আসার পরে বাংলাদেশ সীমান্তে যখন এই বগিগুলো ঢুকতো তখন বাংলাদেশের ট্রেন চালক ড্রাইভার সে চালিয়ে আবার ভারতের অপর প্রান্তে, বাংলাদেশের অপর প্রান্তে বর্ডারে নিয়ে যেত, সেখান থেকে আবার চেঞ্জ হয়ে ভারতের ট্রেন চালকরা সেই ট্রেনটি চালিয়ে নিয়ে যেত। কিন্তু এখন চুক্তির মাধ্যমে যেটি হবে যে সরাসরি এই যে ভারতের ট্রেন চালক তিনি একবার বাংলাদেশের মাঝখান দিয়ে চালিয়ে নিয়ে, বাংলাদেশের বুকের ওপর দিয়ে চালিয়ে নিয়ে ট্রেন নিয়ে ভারতের অন্য প্রান্তে চলে যাবে। তো এই যে চলে যাওয়ার জন্য এখন পর্যন্ত মানে টোটাল যে হিসাব করা হচ্ছে যে রেল লাইনগুলো স্থাপন করতে হবে বা পুরাতন রেল লাইন যেগুলোকে সংস্কার করা হবে, তো এটার খরচ কি ভারত দেবে? না, এটার খরচও ভারত দেবে না, এটা আমাদেরকে তারা ঋণ দেবে, আমরা ঋণ নিয়ে সেই ঋণ দিয়ে আমরা রেল লাইন তৈরি করে দেব, সেই রেল লাইন দিয়ে ভারত যাতায়াত করবে, এবং এই যে রেল লাইনের তৈরির যে ঋণ, সেই ঋণ পরিশোধ করবে আমাদের দেশের জনগণ, এবং এই রেল লাইন তৈরি করতে গিয়ে যে টাকা চুরি করবে এই সরকার এবং সরকারের লোকজন,
সেই টাকাগুলো তারা আবার বিদেশে পাচার করবে। তো এখানে মানে তিনটি পক্ষ, বাংলাদেশের জনগণ, শেখ হাসিনা সহ তার আওয়ামী সরকার এবং ভারত। তো এখানে দুইটি পক্ষ লাভবান হচ্ছে, ভারত তো লাভবান হচ্ছে এবং দ্বিতীয়ত আমাদের সরকার লাভবান হচ্ছে, আমাদের জনগণের বিশেষ কোনো লাভ হচ্ছে না। এবং আমাদের দেশের মধ্যে দিয়ে যখন তারা তাদের দেশের ভূখণ্ডের মতো করে তাদের ড্রাইভার দিয়ে তাদের ট্রেন চালিয়ে নিয়ে চলে যাবে, তখন এটি কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একটি হুমকি স্বরূপ বলে বিশ্লেষকরা মনে করছেন। এই যে ট্রেনটি যাবে, এই ট্রেনটিকে এখন বলা হচ্ছে যে পণ্য শূন্য ট্রেন যাবে, শুধু জনগণ যাবে, মানুষ যাতায়াত করবে। তো মানুষ যখন শুধু যাতায়াত করবে তখন মানুষের সঙ্গে তো লাগেজ থাকবে, লাগেজে বিভিন্ন প্রোডাক্ট থাকবে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু এখন বিভিন্ন চোরা কারবারি প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে এসে ঢুকবে। বাংলাদেশে যদি এখন ফেন্সিডিল চলে আসে এই ট্রেনগুলোতে, বা অন্য কোনো মাদক দ্রব্য বা স্বর্ণ চোরা চালানের যে বিষয়গুলো ছিল, এগুলো কিন্তু এখন আরও অনেক সহজ হয়ে যাবে। বিভিন্ন মাদক দ্রব্য, স্বর্ণ এবং অনেক মূল্যবান জিনিস যেগুলোকে বাংলাদেশের চোরা কারবারিরা ভারত থেকে আনতে তাদের বেগ পেতে হতো, সেটা কিন্তু এখন আরও অনেক সহজ হয়ে যাবে। এই ট্রেন দিয়ে কিন্তু এগুলো সহজে যাতায়াত করতে পারবে। আরেকটি বিষয় সেটি হলো যে চিকেন নেক। আপনারা জানেন যে সমগ্র ভারতের যে মানচিত্রটি, মূল ভূখণ্ড এবং উত্তর পশ্চিমাঞ্চল, এটি সব মিলে একটি মুরগির মতো দেখতে একটি মানচিত্র বাংলাদেশের। এবং সেই জায়গায় যে মুরগির যে ঘাড়, নেক, মুরগির ঘাড়, এই মুরগির ঘাড়টি হলো এই যে বাংলাদেশের সীমান্ত এবং নেপাল সীমান্তের মাঝখানে 22 কিলোমিটার প্রশস্ত একটি স্থান, এটাকে বলা হয় চিকেন নেক। এই চিকেন নেক দিয়ে ঘুরে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পশ্চিমাঞ্চলের যে ভূখণ্ড, সেখানে যেতে হয়। তো সবসময় ভারতের একটি শঙ্কা ছিল যে যদি কখনো ভারতের সঙ্গে চীনের কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে চীন হয়তো এই যে চিকেন নেকটাকে ব্লক করে দিতে পারে। চিকেন নেক ব্লক করে দিলে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে ভারতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে করে ভারতের অনেকখানি ভূখণ্ড ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে তারা স্বাধীন হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর এই উত্তর পশ্চিমাঞ্চলের যে রাজ্যগুলো, আসাম, মিজোরাম, মেঘালয়, মণিপুর, এগুলো তো অনেক অনুন্নত দেশ, মানে অনেক অনুন্নত রাজ্য। তারা যখন বাংলাদেশে আসে বেড়াতে কোনো কারণে বা কোনো কাজে, তারা অবাক হয়ে যায় যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ, আমাদের ভারতেরই পেটের ভিতরে থাকে, ভারতেরই পা চেটে তারা বসবাস করে, অথচ তাদের ভিতরে তাদের মানুষ কত ভালো আছে। আর আমাদের এই আসাম, মেঘালয়, মিজোরাম, এই রাজ্যগুলোর মানুষের কত দুর্দশা, কত কষ্ট। তখন তাদের মনে স্বাধীনতার স্বপ্ন দেখা দেয় যে পাকিস্তানের অধীনে যখন ছিল বাংলাদেশ, তখন বাংলাদেশের যে অবস্থা ছিল, এখন এই মেঘালয়, মণিপুর, মিজোরাম এগুলোরও এই অবস্থা, ত্রিপুরা। তো বাংলাদেশ স্বাধীন হয়ে যদি এরকম উন্নয়ন ঘটাতে পারে, তাহলে তারাও হয়তো ঘটাতে পারবে। তো এটা নিয়ে সবসময় একটা শঙ্কার মধ্যে থাকে ভারত। তো ওইদিকের যুদ্ধ যেগুলো হয়, সেই যুদ্ধ যদি কখনো যুদ্ধ বড় হয়, সেই যুদ্ধ পরিচালনা করতে এই চিকেন নেক ঘুরে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদেরকে যেতে হবে, সেটাও তাদের জন্য খুব সমস্যা। তো এখন বাংলাদেশের ভেতর দিয়ে তখন তারা যখন যেতে পারবে, এখন যদিও বলা হচ্ছে না, কিন্তু ওই সময় যখন যুদ্ধ পরিস্থিতি হবে, তখন তো শেখ হাসিনার সরকার কিন্তু খুব সহজেই তাদেরকে এদিক দিয়ে অস্ত্র, গোলা বারুদ, রসদ এগুলো কিন্তু পরিবহন করার অনুমতি দিয়ে দেবে। এবং ভারতের সঙ্গে যদি চীনের কখনো যুদ্ধ সৃষ্টি হয়, এবং সেই যুদ্ধে যদি চীন যদি এই চিকেন নেককে বন্ধ করে দিয়ে ভারতকে বিচ্ছিন্ন করতে চায়, এবং ভারত তার অল্টারনেটিভ হিসেবে বাংলাদেশের বুকের ওপর দিয়ে যদি তার এই অস্ত্র, গোলা বারুদ, রসদ এগুলোকে যদি পরিবহন করা শুরু করে, এবং চীন যদি তখন ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের এই যে রেল সংযোগ, এই সংযোগকে বিচ্ছিন্ন করার জন্য এখানে যদি কোনো হামলা করে, এটা কিন্তু তাদের একটা ভ্যালিড টার্গেটে পরিণত হবে, যে তারা কিন্তু খুব সহজেই এখানে কিন্তু হামলা করতে পারে এবং বাংলাদেশকেও কিন্তু এই যুদ্ধের আওতার ভিতরে চলে আসবে। তো ভারতের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের না। তো ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের নিজেদেরকে এখানে চীনের মুখে, চীন ভারতের যুদ্ধের মধ্যে আমরা নিজেদেরকে ঠেলে দিচ্ছি। তো এই যে চোরা কারবারের বিষয়গুলো বললাম, এই তো একটা অনিরাপত্তা তো আমাদের রয়েছে। আর একটা এই যে যুদ্ধ বা নিরাপত্তা, আপনার স্বাধীনতা সার্বভৌমত্বর বিষয়, তো এই সব মিলে বাংলাদেশের আসলে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। এখানে শুধু লাভ শেখ হাসিনা সরকারের, এবং তাদেরকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখবে যেহেতু ভারতেও, এটা তো তার লাভই। আর এই কাজগুলো, প্রজেক্টগুলো করবে, তখন তারা টাকা চুরি করতে পারছে, সেটাও তাদের লাভ। আর ভারতের তো খালি লাভই লাভ, আর জনগণ খাবে কলা। এখন বাংলাদেশের মানুষের যেটি সবচেয়ে
মানে বহুল আকাঙ্ক্ষিত বিষয়, সেটি হলো যে তিস্তা চুক্তি, তিস্তা মহাপরিকল্পনা। আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে বিগত বেশ কয়েক বছর ধরে গরম কি পরিমাণ বেড়েছে, এখানকার তাপমাত্রা এত বেড়ে গেছে, এখানে অসহনীয় পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের মানুষ এখন আর এই গরম সহ্য করতে পারছে না। এখন এসি আর বিলাসদ্রব্য নেই, এসি এখন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটি মানে প্রোডাক্টে কিন্তু পরিণত হয়েছে। তো এই যে আমাদের তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? এই তাপমাত্রা বৃদ্ধির পিছনে প্রধানতম কারণ যেটি বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন ইত্যাদি, সেগুলো তো রয়েছেই, কিন্তু এত দ্রুত বাংলাদেশের আবহাওয়া মানে গরম হয়ে যাওয়ার পিছনে প্রধানতম কারণ হলো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সেই দেশের যে মূল যে নদীগুলো, এই নদীগুলোকে সবগুলো ভারত শুকিয়ে ফেলেছে। এই নদীর উজানে সেটি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, যে কয়টি আমাদের বড় বড় নদী রয়েছে, সবগুলো নদীতে 15টা, 20টা, 30টা, 35টা করে তারা বাদ দিয়েছে তাদের অংশে। বাদ দিয়ে এই পানিগুলোকে তারা তাদের মতো করে সংরক্ষণ করছে, ব্যবহার করছে, আর আমাদের এদিকে আর পানি আসছে না। আবার কি করছে তারা? বাইপাস খাল তৈরি করছে, যে বা ভারত অংশে ধরেন যে তিস্তা নদী বা পদ্মা নদী বা যমুনা নদী বাংলাদেশে প্রবেশ করার আগে ভারতের যে অংশ, সেখান থেকে তারা খাল কেটে পানিগুলো অন্যদিকে প্রবাহিত করে দিচ্ছে। প্রবাহিত করে দিলে সেই পানিগুলো কিন্তু আর বাংলাদেশে আসছে না। তাই খরা মৌসুমে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে থাকছে, চাষবাসের সমস্যা হচ্ছে, কৃষি মানে বিপর্যস্ত হচ্ছে। আর বর্ষাকালে যখন তাদের ওদিকে উজানে যখন পানি বেশি হয়ে যায়, তাদের ওখানে যখন বন্যা পরিস্থিতি হচ্ছে, তখন তারা একবারে এই যে ব্যারেজগুলো খুলে দিচ্ছে, ফারাক্কার কথা আপনারা জানেন, এগুলো যখন একবারে খুলে দেয়, একবারে পানি যখন সব এসে বাংলাদেশের নদীতে প্রবেশ করে, আর বাংলাদেশের নদীগুলো যেহেতু শুকিয়ে এখানে পলি পড়ে বালু জমে মাটি জমে নদীগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে এবং নদীর প্রশস্ততা কমে গেছে, নদীর পানি প্রবাহের যে পথ, সেই পথগুলো নষ্ট হয়ে গেছে। তাই আচমকা যখন অনেক পানি এখানে আসে, তখন এই পানিগুলোকে কিন্তু এই নদীগুলো ধারণ করতে পারে না। ধারণ না করতে পারার কারণে কিন্তু বন্যা হয়। এই বন্যায় কিন্তু প্রতি বছর বাংলাদেশ কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, আপনারা দর্শক এটা কিন্তু জানেন। তাহলে বাংলাদেশের এই যে নদীর সমস্যার কারণে দুইটি সমস্যা, প্রথমত হচ্ছে বন্যা, দ্বিতীয়ত হলো মানে কৃষির যে ক্ষতি সেটা তো হচ্ছে, এবং যোগাযোগেরও ক্ষতি হচ্ছে। আমাদের যে নদী বন্দরগুলো রয়েছে সেগুলো কিন্তু অকেজো হয়ে যাচ্ছে, নদী পথে যে চলাচল ছিল একসময় মানুষের, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর এখন যেটি হবে সেটি হলো যে এই যে গরম মানে যেটি হচ্ছে আর কি, এই যে গরমটি বেড়ে যাচ্ছে, গরম বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের মানুষ এই যে কষ্ট ভোগ করছে, এবং পুরো আবহাওয়া, ফসল, চাষ সব কিছুর উপরে কিন্তু এই গরমের কিন্তু প্রভাব পড়ছে দর্শক। তো এই গরমের মূল কারণই কিন্তু এই নদীর পানি প্রবাহ, সেগুলো কিন্তু তারা ক্ষতিগ্রস্ত করছে। তো এই যে আমাদের পদ্মাতে যে পরিমাণ পানি দেওয়ার কথা থাকে, এই যে আমাদের যে পদ্মা পানি গঙ্গা পানি চুক্তি যেটি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী কিন্তু তারা আমাদেরকে পানি দেয় না, সেটি কিন্তু আপনারা দর্শক জানেন। সেটি অন্য আলোচনা, সেটি অন্য সময় আমি ইতিপূর্বে করেছি, ভবিষ্যতে আবার করবো। আজকে তিস্তার বিষয়ে কথা বলি। এই তিস্তা ব্যারেজ যেটি, এই তিস্তাতে তারা যে পরিমাণ পানি আমাদেরকে দেওয়ার কথা, এই পানিটা তারা দেয় না, না দিয়ে তারপরে বর্ষা মৌসুমে তাদের ওখানে যখন পানি বেশি হয়ে যায়, তারা যখন ছেড়ে দেয়, তখন আমাদের বাংলাদেশের এই যে কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, এই যে জেলাগুলো তিস্তা অববাহিকায় অবস্থিত, সেগুলো কিন্তু মানে বন্যার জলে কিন্তু ভেসে যায়। এই মানুষগুলোর কিন্তু সীমাহীন দুর্ভোগ। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য, এবং এই এলাকাগুলোর কৃষি কিন্তু খুবই মানে বাজেভাবে বিপর্যস্ত হচ্ছে খরা মৌসুমে তিস্তায় পানি না থাকার কারণে। তো এই তিস্তার সেচ ব্যবস্থাকে চালু রাখতে, ভালো রাখতে, এবং এই তিস্তার যে বাজে অবস্থা, এটাকে রিস্টোর করতে, মানে পুনর্গঠন করতে একটি তিস্তা মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, বা একটি পরিকল্পনা করা হয়েছিল। সেই পরিকল্পনা কিন্তু অনেক দিন ধরে ঝুলে আছে। এটি ভারতকে বলা হচ্ছিল যে তারা যদি তিস্তা চুক্তি না করে, তাহলে আমরা তিস্তা মহাপরিকল্পনায় কিন্তু এগিয়ে যাব। তাতে ভারতের যদি ক্ষতি হয় হোক, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের নিজেদেরকে রক্ষার্থে আমাদেরকে তিস্তা মহাপরিকল্পনাটি করতে হবে। তো ভারত নানাভাবে এটি পিছিয়ে আসছিল, এটা আমাদেরকে করতে দিচ্ছিল না। এবং চীন কিন্তু এটা নিয়ে কিন্তু আগ্রহী হয়েছে, যে চীন আমাদেরকে এই তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতা করে আমাদের এই যে নদীর নাব্যতা, এগুলো ফিরিয়ে দেবে, কৃষির সমস্যাগুলো দূর করবে, এই বন্যার সমস্যাগুলো দূর হবে। কিন্তু যেটি সমস্যা, সেটি হলো যে তিস্তা যদি এত বড় একটি মহাপরিকল্পনা সেখানে বাস্তবায়ন করে চীন, তো সেখানে কিন্তু চীনের কিন্তু সামরিক মানে সৈন্যবাহিনী ইত্যাদি কিন্তু মোতায়েন করা থাকবে। তো তিস্তা থেকে কিন্তু ভারতের এই যে চিকেন নেক খুব বেশি কিন্তু দূরে নয়। তো এতে করে ভারতের কিন্তু
যে নিরাপত্তা সেটি কিন্তু বিঘ্নিত হতে পারে। এই কারণে ভারত কিন্তু বারবার ভেটো দিচ্ছিল এবং চীন বারবার চাইছিল যে আমাদেরকে এটি করে দেওয়ার জন্য। কিন্তু আমাদের সরকার কোনোভাবেই তো তার প্রভুর ক্ষতি করে আমাদের দেশের জনগণের উপকার করার জন্য চীনকে এখানে নিয়ে এসে ব্যারেজ করাবে, এটা তো আসলে বিশ্বাসযোগ্য হয় না। তো সর্বশেষ যখন কোনোভাবেই হচ্ছিল না, তো এখন আমাদের সামনে একটি মূলা ঝুলিয়ে দেওয়ার প্রয়োজন। সেই মূলাটি অনেকদিন ধরে ঝুলানোর চেষ্টা করা হচ্ছে, অনেকদিন না বেশ কিছুদিন যাবৎ। সেটি হলো যে বাংলাদেশের এই তিস্তা মহাপরিকল্পনায় নাকি ভারত নিজেই মানে অর্থায়ন করবে, ভারত নিজেই অংশগ্রহণ করবে। তো যে তিস্তা পরিকল্পনা করলে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ লাভবান হচ্ছে, সেই তিস্তা পরিকল্পনা ভারত করে দিবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো এটা নিয়ে যখন কালকে সাংবাদিকরা যখন বিনয় কোয়াত্রা, যিনি ভারতের পররাষ্ট্র সচিব, তাকে প্রশ্ন করেন, তিনি বারবার বলছিলেন যে রেল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তিস্তার বিষয়েও কথা হয়েছে, কিন্তু তিস্তার বিষয়ে কোনো চুক্তি হয়নি। রেল বা অন্যান্য বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি এগুলো হয়েছে। এবং পরবর্তীতে নরেন্দ্র মোদীকে সাংবাদিক সম্মেলন, যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, সেই সাংবাদিক সম্মেলনে যখন প্রশ্ন করা হয়, তিনি এখন একটা দায়সারা উত্তর দেন সেখানে যে এই বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য ভারতের একটি কারিগরি টিম, এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে, এসে তারা এটা পর্যবেক্ষণ করবে, করার পরে কি হবে সেই অনুযায়ী তারা রিপোর্ট দিবে। তারপরে মানে আর কি বিষয়টাকে ঝুলিয়ে দেওয়া, আরও অনেক বেশি দিন লেংদি করা, যাতে আমাদের তিস্তা যে মহাপরিকল্পনা সেটি যেন বাস্তবায়ন না হয়। আর ভারতের এত মুরদ নেই যে তিস্তা মহাপরিকল্পনার মতো এত বড় একটি প্রজেক্টে বাংলাদেশে তারা অর্থায়ন করবে, করে বাংলাদেশের জনগণের মানে উপকার করবে বা সুবিধা এখানে তারা সৃষ্টি করবে, এটার মানে মুরদ একেবারেই ভারতের নেই। এটি একমাত্র যদি সম্ভব হয়, এটি চীনের পক্ষে সম্ভব, কিন্তু চীনকে এখানে যেন আসতে না দেওয়া হয়, সেই জন্যে এই তিস্তা চুক্তির নামে মানে ভারত অংশগ্রহণ করবে, সেই জন্য কারিগরি টিম পাঠাবে, এরকম একটি মূলা আমাদেরকে ঝুলিয়ে দেয়া হলো। তো এই যে চুক্তিগুলো করা হচ্ছে, এই চুক্তিগুলো করার ক্ষেত্রে শেখ হাসিনা তিনি যে এককভাবে তার মন পছন্দ মতো তার প্রভুর সঙ্গে যে চুক্তিগুলো করছেন, এটির বিষয়ে বাংলাদেশের জনগণের কি কোনো মতামত নেওয়া হয়েছে? জনগণের মতামত নেওয়ার কি আদৌ প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন আছে। বাংলাদেশের যে একটি তথাকথিত সংবিধান রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বলে আমরা বলে থাকি, এই যে আমার কাছে আছে তথাকথিত আমাদের সংবিধান। তো এই সংবিধানে যে 145 অনুচ্ছেদে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ যদি মানে বিদেশের সঙ্গে কোনো চুক্তি করে, সেই চুক্তিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে উত্থাপন করতে হবে এবং রাষ্ট্রপতি এগুলোকে নিয়ে যাবে পার্লামেন্টে, এবং পার্লামেন্টে জনগণের প্রতিনিধি যারা রয়েছে সেখানে ভোটাভুটির মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে যে এই চুক্তিগুলো কি, বৈদেশিক চুক্তিগুলো কি দেশের জনগণের জন্য উপকারী হবে কি না, তারপরে সেই চুক্তিতে সরকার যেতে পারবে। এখানে আরেকটি কথা বলা হচ্ছে এই সংবিধানে ওই অনুচ্ছেদে, যে যদি এটা সামরিক কোনো বিষয় বা খুব গোপনীয় কোনো বিষয় হয়, তাহলে সংসদের গোপন বৈঠকে এটা আলোচনা হবে, কিন্তু আলোচনার মাধ্যমে এই চুক্তিগুলো করতে হবে। কিন্তু এখন যে চুক্তিগুলো হচ্ছে এগুলো বিষয়ে কিন্তু কোনো আলোচনা শোনা যাচ্ছে না। আর আলোচনা করেই বা হবে কি? কারণ এখানে আলোচনায় তারা যে প্রস্তাব দেবে সেই প্রস্তাবই তো এখানে নিরঙ্কুশভাবে বিজয়ী হবে। কারণ সংসদে যারা এমপি রয়েছে তারা হয় আওয়ামী লীগের, না হয় ডামি আওয়ামী লীগ, না হয় গৃহপালিত জাতীয় পার্টি নামধারী আওয়ামী লীগ। তো এইরকম অবস্থায় তাদের পরিকল্পনাকে ভেটো দেওয়ার মতো তো কোনো পরিস্থিতি নেই, কিন্তু তারপরও ফর্মালিটির জন্য কিন্তু সংসদে আসতে পারতো, তো সেটিও করা হচ্ছে না। প্রধানমন্ত্রী তো তিনি নিজে জানেননি যে সংসদের মা আমি, সংসদের বাপ আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, আবার কিসের এদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে হবে, কিসের আবার জনগণ। তো তাই তিনি যা তার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা এই চুক্তিগুলো করে আসছেন। তো যদি সেখানে বিরোধী দল থাকতো তো তখন সেগুলো গঠনমূলক আলোচনা হতো, দেশের জনগণের পক্ষে তারা হয়তো বাধা দিত এই চুক্তিগুলো করার ক্ষেত্রে। তো এখন যেহেতু সেটি নেই এবং সেটি হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের দেশে তো কোনো গণতন্ত্র নেই, আমাদের দেশে তো ভোটাধিকার নেই, তাই আমাদের দেশের এই চুক্তিগুলোকে বিদেশের সঙ্গে আমাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমাদের সংসদে কার্যকরী বিরোধী দল প্রয়োজন, এবং এই বিরোধী দলকে সংসদে নিয়ে আসার জন্য আমাদের এখানে কার্যকরী গণতন্ত্র প্রয়োজন, কার্যকরী নির্বাচন ব্যবস্থা প্রয়োজন, আমাদের দেশের জনগণের ভোটাধিকার প্রয়োজন। তো আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্যা সেগুলোর সমাধানেও আমাদের যেরকম নির্বাচন এবং ভোটাধিকারের প্রয়োজন, তেমনি বিদেশের সঙ্গে যে চুক্তিগুলো করা হচ্ছে আমাদের নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে, সেগুলোকেও বাধা দেওয়ার জন্য, আটকে দেওয়ার জন্য কিন্তু আমাদের ওই কার্যকরী সংসদ, কার্যকরী গণতন্ত্র, কার্যকরী নির্বাচন এবং আমাদের
ভোটাধিকারের প্রয়োজন হচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু আমাদের কথা বলার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে দর্শক। আমরা কিন্তু ছাগলের মতো ব্যয় ব্যয় করছি কিন্তু ঘরে বসে থেকে, কিন্তু আমরা কিন্তু আসলে শক্তভাবে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছি না আমাদের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার। কবে আমাদের টনক নড়বে, কবে আমরা এই জালেম সরকারের হাত থেকে এই যে ভারতের মদতপুষ্ট ভারতের পাঁচাটা সরকারের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য এবং এদেশের জনগণকে রক্ষার জন্য আমরা মাঠে নেমে আসব বা আমরা সোচ্চার হব, সেই দিনের অপেক্ষায় কিন্তু রয়েছে সারা দেশের জনগণ। তো দর্শক, এই যে মানে রিসেন্ট যে সফরটি, ভারত সফর, সেই বিষয়ে একটু আলোচনা করলাম, কি কি সমস্যা, কি কি সম্ভাবনা এবং আমাদের তিস্তা প্রকল্পের যে সম্ভাবনা সেগুলো নিয়ে আলোচনা করলাম। ভবিষ্যতে আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবেন। দর্শক, আজকে এ পর্যন্ত, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।